আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কত দিন তা এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে পরিবেশ, বন এবং জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আর্থিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন সরকার। এদিকে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা দিবে শিক্ষার্থীরা। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারে শপথ নেয়া উপদেষ্টারা। শুক্রবার দুপুরে শুরু হওয়া বৈঠক চলে বিকেল নাগাদ। বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অর্থ পাচারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আর্থিক খাতকে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। এটা বুঝতে হবে যে আজকেই সমস্যার সমাধান হবে না, কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না। আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। কাজে এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নিব। মন্ত্রণালয়গুলোতে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা, হয়রানিমূলক আইন এবং মামলা প্রত্যাহারের বিষয়েও কথা বলেন রিজওয়ানা হাসান। আইন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিনিয়র আইনজীবীদের সাথে কথা বলে কত দ্রুত বিচার কার্য শুরু করা যায় সেই ব্যবস্থা গ্রহণ। আইসিটি আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হলেও ওগুলোর অধীনে অনেকের শাস্তি হয়েছে বা অনেকে জেলে আছে, অনেকের বিরুদ্ধে মামলা চলছে। স্বাধীন মত প্রকাশের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারবে না বা বিরোধী মত দমনে ব্যবহৃত হতে পারবে না, সেটা নিয়েও পরবর্তীতে আলাপ আলোচনা করা। আমরা ওইটা নিশ্চিত করব যে প্রত্যেকটা গুলির আমরা বিচার চাইব এবং এটা যেন আর না হয়। সেই রিফর্মের জন্য ওইরকমই একটা স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিচারের আমরা প্রত্যয় ব্যক্ত করেছি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম জানান, ছাত্রদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করবেন তারা। বাংলাদেশের সিস্টেম ভেঙে পড়েছে অনেকখানি, সেটাকে গড়ে তোলা সম্ভব যদি প্রশাসনের সাথে নাগরিক বা সিভিলিয়ান যারা ছাত্র নাগরিক তারা যাতে সমান্তরালে যদি একসাথে কাজ করে, সেটা আইন শৃঙ্খলা থেকে শুরু করে সর্বক্ষেত্রে, তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের যে চ্যালেঞ্জগুলো বা যে সমস্যাগুলো আমরা দেখছি সেগুলো মোকাবেলা করে উতরে ওঠা সম্ভব। সব মন্ত্রণালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ছাত্র সমাজের প্রতিনিধি থাকবেন বলেও জানান নাহিদ ইসলাম। ছাত্রদের তদারকির সুযোগ থাকা, বক্তব্যে রাখার সুযোগ থাকা, সেই ব্যবস্থাটি থাকবে। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। মন্ত্রণালয় ও বিভাগ বণ্টন করা হলো নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে। প্রতিরক্ষা মন্ত্রিপরিষদ, সশস্ত্র বাহিনী, শিক্ষা, সড়ক ও সেতু, খাদ্য ও কৃষি, রেল, তথ্য ও সম্প্রচার সহ ২৭টি মন্ত্রণালয় ও বিভাগ থাকছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। এছাড়া সালেউদ্দিন আহমেদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান শিল্প মন্ত্রণালয়, হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, আদিলুর রহমান খান শিল্প, তৌহিদ হোসেন পররাষ্ট্র, সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, শারমিন মুর্শিদ সমাজ কল্যাণ, আফম খালিদ হোসেন ধর্ম, ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ, নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ উপদেষ্টা। শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি। পরে উপদেষ্টারা বলেন, তরুণ প্রজন্ম যে দায়িত্ব দিয়েছেন তার মর্যাদা রাখবেন তারা। সরকারের প্রধান লক্ষ্য হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, হত্যা নির্যাতনের বিচার করা এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে সংস্কার আনা। আতিকা রহমানের রিপোর্ট। গণঅভ্যুত্থানের মাধ্যমে যাত্রা শুরু করা নতুন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়ার পর দিনই শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় শহীদ মিনারে। বেলা 11:30টায় শহীদ মিনারে শহীদ বেদিতে প্রথমে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে উপদেষ্টাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান।
এরপর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টারা। বলেন, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি প্রতিটি সেক্টরে সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা করা হবে। আগে তো ল অ্যান্ড অর্ডার, তারপরে অর্থনীতি হিসেবে উদ্ধার করতে হবে আমাদের। অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে, মানুষের জীবিকার যে এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইস্যু করতে হবে। তরুণ দুই উপদেষ্টা জানালেন, রক্তক্ষয়ী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া নতুন দেশ গঠনের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন। আমরা তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণে এই অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে। আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি, এই উভয়ে মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারবো। যে দাবিগুলো নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, বর্তমানে আমরা সরকারে আছি, সেই জায়গা থেকে এই দাবিগুলো বাস্তবায়ন করা আমাদের মূল উদ্দেশ্য থাকবে, প্রধান উদ্দেশ্য থাকবে। সেক্ষেত্রে প্রায়োরিটি ভিত্তিতে যারা এই গত আন্দোলনে হত্যাগুলোর সাথে জড়িত এবং তাদের বিচার এবং শাস্তি নিশ্চিত করাটাই আমাদের প্রথম দায়িত্ব থাকবে। এর আগে সকাল 9:50 সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে 1 মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন সবাই। এরপর সশস্ত্র বাহিনীর একটি দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে সরকার প্রধান হিসেবে অন্য উপদেষ্টাদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আতিকা রহমান, RTV, ঢাকা। বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনে যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ। স্থানীয় সময় বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘের সদর দফতরে সংস্থার মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক এ নিশ্চয়তা দেওয়া হয়। এদিকে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন নতুন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ। গণতন্ত্রকে এগিয়ে নিতে এ সরকারের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এক শুভেচ্ছা বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে স্বাগত জানিয়ে উভয় দেশের মধ্যে যোগাযোগ এবং সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে চীনও। পত্রিকা সহ যে কোনো প্রচার মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। অর্থাৎ যে কোনো ধরনের বিজ্ঞাপন বা শুভেচ্ছা বার্তায় এখন থেকে দেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার করা যাবে না। চার দিনে পাল্টে গেছে দেশের থানাগুলো দৃশ্যপট। পুলিশ নয়, এখন সাধারণ ছাত্র জনতা পুলিশকে অভয় দিচ্ছে নিরাপদে কাজে ফেরার। শুক্রবার রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় কাজে ফিরতে দেখা যায় পুলিশ সদস্যদের। সেনাবাহিনীর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও থানায় গিয়ে গিয়ে অভয় দিচ্ছেন পুলিশকে। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। রাজধানীর বনানী থানা সাধারণ শিক্ষার্থীরা অভয় দিচ্ছেন পুলিশ সদস্যদের। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও মন দিয়ে শুনছেন তাদের কথা, নিশ্চয়তা দিচ্ছেন জনগণের পুলিশ হয়ে ওঠার। আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ পুলিশ যেমনটা ছিল স্বাধীনতার উত্তর বা পরবর্তীতে জনগণের আস্থার স্থল, রাজনীতির কোনো প্রভাব মুক্তভাবে পুলিশ আমরা দায়িত্ব পালন করতে চাই। শুক্রবার রাজধানীর 50টির মধ্যে অর্ধেকের বেশি থানা আংশিকভাবে কাজ শুরু করে, তবে ইউনিফর্মে নয়, নিরাপত্তার কথা ভেবে সিভিল পোশাকে কাজে যোগ দিয়েছেন তারা। বনানীবাসীকে জানাতে চাই যে আমাদের যে থানার কার্যক্রম আমরা ইতিমধ্যে শুরু করেছি। সবাইকে আহ্বান জানাবো তাদের যে কোনো আইনি সহায়তা পাওয়ার জন্য থানায় আসবে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে তেজগাঁও থানার কার্যক্রম শুরু হয়। এ সময় তেজগাঁও বিভাগের ডিসিও উপস্থিত ছিলেন। তেজগাঁও ডিভিশনে আপনারা জানেন মোট 6টি থানা, তো 3টি থানায় আজকে আমরা কার্যক্রম শুরু করতে পেরেছি। আর বাকি যে 3টি থানা আছে, ইভেন এলাঙ্গুনিতে আমার যে অফিসটা সেটা একদম কিছুই নাই, সেখানে কোনো অফিস করার মতো কোনো পরিস্থিতি নাই।
আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এই অফিসটা কোথায় করা যায় সেটা নিয়ে কথা বলবো। তবে হামলায় যেসব থানা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ইচ্ছা থাকলেও সেসব থানায় এখনো কার্যক্রম শুরু করা যায়নি। তালা ঝুলতে দেখা যায় বেশ কয়েকটি ডিসি অফিসের কার্যালয়েও। রাজধানীর বাইরে দেশের বিভিন্ন থানায় পুলিশ মহাপরিদর্শকের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে। সুমন তানভীর, RTV, ঢাকা। জনগণের নিরাপত্তায় পুলিশ বাহিনীকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা। শুক্রবার রাজধানীর কেরানীগঞ্জে থানার নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে এসব কথা বলেন তারা। এ সময় বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে সবার প্রতি আহ্বান জানান সেনা কর্মকর্তারা। সেনাবাহিনী যেখানে মোতায়েন থাকবে সেখানে ডাকাত থাকতে পারে। এই নাশকতা প্রতিরোধ করার জন্য শুধু সেনাবাহিনী একাই আসলে এটা করতে পারবে না, যদি না আমাদের পুলিশ তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করে, যদি না আমাদের সচেতন মানুষ তারা যেভাবে কমিউনিটি মনিটরিং এবং অ্যালার্ট মেকানিজম চালু রেখেছে সেটা যদি অব্যাহত না রাখে এবং আমাদের সকলের মধ্যে যদি অ্যাওয়ারনেস না আসে, আমরা যদি সমন্বিতভাবে কাজ করতে পারি তাহলে আমি আগেও বলেছি যে আমরা তাহলে সিনার্জি অর্জন করতে পারবো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিনও ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে সকাল থেকে সড়কের মোড়ে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছে আনসার সদস্য এবং শিক্ষার্থীরা। চাওয়ার সাথে পাওয়ার মিল রেখে নতুন সরকারকে বরণ করে নিয়েছে সব স্তরের জনতা। এদিকে কেউ সিগন্যাল অমান্য করলেই বাধা দিচ্ছে তাদের। এতে করে রাস্তায় বড় ধরনের কোনো যানজট হচ্ছে না। চালকদের মধ্যে কারো ট্রাফিক রুলস ভঙ্গ করার সুযোগ নেই। পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগের পর নতুন করে পুলিশের কার্যক্রম শুরু করার নির্দেশনা এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার এবং বিজয়ী ছাত্র জনতার ওপর প্রতিশোধের নীল নকশা নিয়ে মাঠে নেমেছে পতিত স্বৈরাচার এবং তাদের দোসররা, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব অপরাধের দায় সুকৌশলে বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির ওপর চাপানোর জন্য সামাজিক গণমাধ্যমকে ব্যবহার করছে। আর এক বিবৃতিতে এমনটা জানিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব। রিপোর্ট করছেন জাহিদ রহমান। অন্তর্বর্তীকালীন সরকার ও বিজয়ী ছাত্র জনতার উপর প্রতিশোধের নীল নকশা নিয়ে মাঠে নেমেছে পতিত স্বৈরাচার ও তাদের দোসররা, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি জানান, এসব অপরাধের দায় সুকৌশলে বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির ওপর চাপানোর জন্য সামাজিক গণমাধ্যমকে ব্যবহার করছে। সর্বস্তরের সকল নাগরিকবৃন্দকে এই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সাম্প্রদায়িক দাঙ্গার লক্ষ্যে সমাজকে বিভক্ত করতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের সম্পদ ও ধর্মীয় উপাসনালয়কে টার্গেট করা হয়েছে বলেও বিবৃতিতে জানান ফখরুল। এদিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সাথে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়। উন্নয়ন অংশীদারি হিসেবে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয় বলে জানায় দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। আগামী দিনের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে সকলের সেই সংখ্যা কেটে গেছে এবং সেই সংখ্যা কেটে আগামী দিনের বাংলাদেশ আমরা সকলে মিলে কীভাবে করব। আমাদের পার্টনাররা, ইউএন ইজ এ মেজর পার্টনার এবং তাদের সমর্থন প্রয়োজন আছে এবং তারা সেই সমর্থন দিতে রাজি আছে। কোয়েন লুইস জানান, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ও অর্থনৈতিক উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ। The United Nations has a very important role in supporting this transition government. So we're meeting all of our stakeholders and all of the parties involved and all of the civil society organizations to begin conversations about how the UN can support Bangladesh along the path. এদিকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ নিতে যান বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রাসির সহ সংগঠনের নেতাকর্মীরা। জাহিদ রহমান, RTV, ঢাকা।
আওয়ামী দুঃশাসন দূর হওয়ার পর স্বস্তি ফিরতে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 25 টাকা কমেছে সবজির দাম। ডজনে 15 টাকা কমে বাদামি ডিম বিক্রি হচ্ছে 145 টাকায়। কেজিতে প্রায় 100 টাকা পর্যন্ত কমেছে মাছের দাম। এদিকে রাজধানীর শান্তিনগর বাজারে চলা অভিযানে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক সেলিম মালিকের রিপোর্ট। আওয়ামী সরকারের সময়ে ভেঙে পড়ে বাজার ব্যবস্থাপনা। মহাসড়কে পণ্য পরিবহন থেকে শুরু করে বাজারের প্রতিটি পর্যায়ে চাঁদাবাজি আর সিন্ডিকেটের দৌরাত্ম্যে লাগামহীন হয়ে ওঠে নিত্যপণ্যের দাম। তবে শেখ হাসিনা সরকার পতনের পর বাজার দরে যেন পতন ঘটতে শুরু করেছে। কমেছে বেশ কিছু পণ্যের দাম। গত সপ্তাহে আমি করলা উঁচা ছিল 100 টাকা 80 টাকা, সপ্তাহে 60 টাকা 70 টাকা দিয়েছে। আবার চিচিঙ্গা আছে 40 টাকা 50 টাকা, বেগুন গোলটা আছে 80 টাকা কেজি, আর লম্বা হলো আমার 50 টাকা 40 টাকা কেজি। কয়েকদিনের ব্যবধানে বাদামি ও সাদা ডিমের দাম ডজনে কমেছে 15 টাকা। লাল ডিম ছিল 160 টাকা, এখন হয়েছে 145 টাকা, অর্থাৎ লাল ডিমে 15 টাকা ডজনে কমছে। ডিমের আমদানি আছে না, চাঁদাবাজি এখনো আমি পাই নাই, আমরা পাই নাই। কমেছে মাছের দাম। ব্রয়লার মুরগিতে কমেছে 10 টাকা। ব্রয়লার মুরগি গত সপ্তাহে 180 টাকা বেচছে, এই সপ্তাহে 170 টাকা। চিংড়ি মাছ নদীরটা আগে বেচছি 1500 টাকা কেজি, এখন বেচতেছি 1300 টাকা কেজি। এই যে বাইম মাছ 1200 টাকা কেজি বেচছি, এখন বেচতেছি 1000। এই যে ইলিশ মাছ কেজি বেচছি 2200, এখন বেচতেছি 1700 1800। ক্রেতারা বলছেন বাজারকে বাগে আনতে সিন্ডিকেট ভাঙা জরুরি। বাজারের মূল্যবৃদ্ধির একটা মূল কারণ কিন্তু সিন্ডিকেট। যখন আমরা ক্ষেত খামার থেকে সবজিটা আসছে, পথে তাকে যে পরিমাণ চাঁদাবাজি করতে হয়, এটা তো সে তার মূল্যের সঙ্গে যোগ করে ফেলে। সো এই সিন্ডিকেটটা ভাঙা খুব জরুরি। এবং যেসব সিন্ডিকেট ব্যবসায়ীরা আছে তাদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। রাজধানীর শান্তিনগর বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির মহাপরিচালক জানান, রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে বাজার ব্যবস্থাপনা সংস্কারেও ভূমিকা রাখা উচিত শিক্ষার্থীদের। সারা বাংলাদেশে আমাদের অফিসারদের সাথে জুমে মিটিং করেছি এবং সেখানে আমরা বলেছি তারা বাজারে গিয়ে আমাদের ছাত্রদের সাথে একসাথে করবে। আমরা সেই সত্যকে সত্য বলতে চাই, যেটা কালো ছিল সে কালোকে কালো বলেই আমরা সেটা দেখাবো। এইটাই আসলে আমাদের এই পরিবর্তন। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। শুক্রবার দুপুর 3টায় ব্যক্তিগত কারণ দেখিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। এ ব্যাপারে তার সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। 5ই আগস্টের পর থেকেই তিনি আর কর্মস্থলে যোগ দেননি বলেও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা যায়। দেশে গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে 3 দিন দেরিতে পাকিস্তান সফরে গেল বাংলাদেশ এ দল। সকাল 10:30টায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে উড়াল দেন মুশফিক, মমিনুল, এনামুলদের নিয়ে গড়া বাংলাদেশ এ দল। সেখানে পাকিস্তান এ দলের বিপক্ষে 2টি 4 দিনের ম্যাচ এবং 3 ম্যাচের ওডিআই সিরিজ খেলবেন টাইগাররা। 13 আগস্ট শুরু হবে প্রথম 4 দিনের ম্যাচ। 30 আগস্ট শেষ ওয়ানডে খেলে দেশে ফিরবে এ দলের একটি অংশ। বাকি অংশ জাতীয় দলের সঙ্গে যোগ দেবে বাবর রেজওয়ানদের পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে। রাতের সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।